নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ। আর আরোহী নিউজের লক্ষ্য 21 বিশেষ প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি নিবেদিতা। আর আপনাদের জানিয়ে রাখি যে লক্ষ্য 21, এই লক্ষ্য 21-এর আজ তৃতীয় দফা। আর তৃতীয় দফায় 31 আসনে চলছে ভোট গ্রহণ। আজ সকাল থেকেই কিন্তু এই ভোট গ্রহণে, তৃতীয় দফার ভোট গ্রহণেও কিন্তু বিরত থাকলো না মানুষ, বিরত থাকলো না রাজনৈতিক দলগুলো। আমরা সকাল থেকেই দেখলাম রক্তপাত, খুন, একাধিক গন্ডগোল, প্রার্থীদের মারধর। আমরা কি তবে জঙ্গল রাজে বাস করছি? এই সংক্রান্ত আলোচনাই আজকে আমি স্টুডিওতে করব। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন দেবজ্যোতি মজুমদার এবং তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন ভাস্কর সিনহা। এদের সঙ্গে আমি আলোচনায় যাব। আমি প্রথমেই চলে যাব ভাস্করদার কাছে। ভাস্করদা, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে আমরা কি জঙ্গল রাজে বাস করছি? মানে বাংলার নির্বাচন কোনো দিনই কি আমরা সুস্থভাবে দেখতে পারবো না? এটা তো সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এটা প্রশ্ন, যেটা কেন এরকম হচ্ছে। দেখুন, গত যে নির্বাচন 2019-এ লোকসভা নির্বাচন যতটা শান্তিতে হয়েছিল, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল এবং সেরকমভাবে কোনো রাজনৈতিক দল হিংসার কমপ্লেন ইলেকশন কমিশনের কাছে করেনি। কিন্তু 2019-এর পরবর্তী সময় যখন দেখতে পেলাম আমরা বিজেপি 18টি আসন পেল, তখন তারা একটা ক্ষমতার গন্ধ পেল এবং তারপর থেকে দেখুন ক্রমাগতভাবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভিন্ন হিংসার ঘটনা ঘটেছে। এরপরে যে দল ক্ষমতায় আসার মতন সম্ভাবনা বলে তারা মনে করে, যে দলই হোক, তারা একটু বেশি ঝাঁপিয়ে পড়ে এবং যারা শাসক দল থাকে তারা তাদের ক্ষমতাকে রাখতে চায়। এবং এখানে যেহেতু এই নির্বাচনের উত্তাপটা চৈত্র মাসে গরমের মতন বেড়ে উঠেছে, তার কারণ দেখতে হবে। আপনি ভারতবর্ষের আর কোনো রাজ্যে, 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ সহ, সেখানে এতবার ধরে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, নেতা, 20টা রাজ্যে প্রায় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এমন কোনো নেতা নেই যারা এখানে নির্বাচনে আসেনি। প্রধানমন্ত্রী তো এটাকে ডেলি প্যাসেঞ্জার করে ফেলেছেন, সপ্তাহে 2 দিন আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে। এই যে রাজনৈতিক উত্তাপটা বাড়িয়ে তোলা গেছে বা তুলেছে, আমি আপনাকে একটু থামাবো। আজকে কিন্তু বিজেপির নয়, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে তৃণমূলের এজেন্টকে, তৃণমূল বিজেপির এজেন্টকে বসতে বাধা দিচ্ছে। দুবরাজপুরে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। তারপর গোঘাটে এক তৃণমূল বিজেপি কর্মীকে খুঁজতে এসে তার মাকে খুন করা হয়েছে। মানে এই ঘটনা ঘটছে। দেখুন, অভিযোগ থাকবেই, অভিযোগ থাকতে পারে। অভিযোগের সত্যতা নিয়ে আমি এখনই কোনো কথা বলছি না। কিন্তু যেটা সমস্যা হয়ে গেছে, বিজেপি দলের 150 জনের বেশি, আমি যদি ভুল না বলি, তারা যে প্রার্থী পদ পেয়েছেন তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল দল থেকে মূলত। এবং তৃণমূল দল থেকে যোগদান করার পরে আদি বিজেপি, নতুন বিজেপি, বিক্ষিপ্ত বিজেপি, দলছুট বিজেপি, তৃণমূলের একটা অংশ, সব মিলিয়ে একটা গোলমালের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন বোঝা যাচ্ছে না যে কে বিজেপি কে বিজেপি নয়। এই যে গোলমাল হয়েছে, গ্রামবাসীদের মধ্যে আপনি জানবেন যে ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ, সব কিছু মেটানোর জন্য এই রাজনীতির একটা আশ্রয় নেওয়া, এটা বাংলার একটা সংস্কৃতির মতন চলে এসেছে। আপনি কি বলবেন এই জঙ্গল রাজ নিয়ে? বাংলায় কি কখনো সুস্থ নির্বাচন আমরা দেখতে পাবো না? বললেন যে অলরেডি আমাদের 5খানা জায়গায় ইলেকশন চলছে, সব জায়গায় তো বিজেপি আছে, আমরা জানি। সব জায়গায় টিএমসি আছে কি? তাহলে টিএমসির সঙ্গেই ঝামেলাটা যখন হচ্ছে, তার মানে নিশ্চয়ই টিএমসি এটার মধ্যে এখানে মেন কালপিট। আপনার পায়ের তলা থেকে যখন জমি সরে যাচ্ছে, আমরা কি দেখছি? রাস্তায় পোস্টার লাগাচ্ছি, ব্যানার লাগাচ্ছি, পরের দিন সকালবেলা টিএমসির দুষ্কৃতীরা সেগুলো ছিঁড়ে দিয়েছে। সেগুলো ছিঁড়ে দিয়ে তার উপর নিজেদের পোস্টার লাগিয়ে দিয়েছে। কোথাও মুখ লাগিয়ে দিয়েছে, কোথাও অরূপ বিশ্বাসের মুখ লাগিয়েছে, কোথাও কিছু একখানা করেছে। কিংবা আমাদের পোস্টার দেখছি মাটিতে একখানা পড়ে রয়েছে। তো এইগুলো করার কি দরকার? আপনাদের যদি করতে হয়, আপনারা সোজাসুজি মানুষকে ভোট দিতে দিন, ভোট কেন্দ্রে যেতে দিন, সেখানে মানুষকে রাস্তায় ফ্ল্যাগ লাগাতে দিন, মিছিল করতে দিন। আপনারা যদি জিততে পারেন, জিতে নিয়ে বেরিয়ে যান। দেবজিৎ বাবু, একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো আপনাকে। যদি আপনি রাজনৈতিক একজন দলের প্রচারে এসছেন বা যাই হোক রাজনৈতিক দলের তরফে এসছেন, আপনারা একটা খেলা, যাই হোক আমি নির্বাচন বলছি, সেই নির্বাচনটাতে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং সফল হলেন। ধরা যাক সেই নির্বাচনে 18টা সিট পাওয়ার পর যে লোকেদের নিয়ে, যে সংগঠনের উপর ভিত্তি করে, যে নেতৃত্বের উপর ভিত্তি করে আপনারা জিতলেন, সেই নেতৃত্বের উপর আস্থা রাখতে না পেরে অন্য দল থেকে লোক নিয়ে আসার প্রয়োজনটা কেন হলো? গোলমাল তো সেখানে শুরু হলো।
আপনি একটা খেলোয়াড়ের মনে করে আপনি খেলাধুলো করেন, ফুটবল টিমে জিতলেন, কিন্তু তাকে চেঞ্জ করছেন কেন? আমাদের কারণ আপনাদের নিজেদের প্রতি আস্থা ছিল না? আমাদের নিজেদের প্রতি যথেষ্ট আস্থা রয়েছে, অন্য দল থেকে কিন্তু আমাদের কাছে কোনো দল থেকে চ্যুত হয়ে সেই যদি আমাদের দলে এসে বলে যে আমরা কাজ করতে পারিনি একটা দলে পিসি ভাইপোর জন্য, স্বাভাবিকভাবেই তারা সঙ্গে সঙ্গে টিকিট তাদের পেয়ে কাজ গেল। করে দেওয়াটা স্বাভাবিক। 150-এর বেশি মানুষ টিকিট পেয়েছেন, অন্য দল থেকে এসে। টিকিট পাওয়া নিয়ে যারা সেটা নিয়ে তো বিজেপির আমার ফ্ল্যাগটা বক্তব্য কোনোদিন কিছু কাঁধে থাকতে নিলেন পারে না। না। উচ্চ নেতৃত্ব যা ঠিক করবে, যাকে যেখানে বসানোর কথা ভেবেছে, নেতৃত্বের উচ্চটা কোথায়? দিল্লি তো দিল্লির ব্যাপার না, তার মধ্যে তো আমাদের বাবুলদা রয়েছেন, তার মধ্যে দিলীপদা রয়েছেন, মুকুলদা রয়েছেন, সকলে রয়েছেন। বাবুলদা তারা কিন্তু প্রার্থী হয়ে গেছেন। তারা যেখান থেকে এবারে কাউন্সিলর তারা প্রার্থী সকলে হবেন। যা ডিসাইড করেছেন সেটাকে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। মাথা নত করেছেন, এটা ঠিক, কিন্তু একদমই না, মাথা নত- আচ্ছা আপনারা তো, আপনি শোনেন, বহুদিন ধরে বিজেপি করেন তো? এই মাথা নতটা is বহুদিন not ধরে in the বিজেপি literal করেন, sense। বহুদিন ধরে বিজেপি করেন। বিজেপির আপনাকে আমি সম্মান করি যে আপনি একটা বিজেপি দলের সঙ্গে যুক্ত এবং বিজেপিকে আপনি সম্মান করেন, বিজেপি দলকে আপনারই। আচ্ছা, আপনার অঞ্চলে মনে করুন যে ছেলেটি গতকাল অব্দি তৃণমূল ছিল, সকালবেলা উঠে দেখলেন আপনার নেতৃত্বের ওপরে যার সঙ্গে লড়াই করেছেন তিনি আপনার মাথায় বসেছেন। আপনার মাথার উপর ওটা আমি বসতে দেখছি না। সেই সে কি? শুভেন্দু অধিকারী? মাথার উপর না না, সে কি? একখানা জিনিস, শুভেন্দু অধিকারীকে শুভেন্দু চেনেন? অধিকারী আপনি আচ্ছা, পায়েল সরকার কবে আপনি বিজেপি ফ্ল্যাগটা কাঁধে নিয়েছেন? আচ্ছা, আপনি এখন পায়েল সরকারের কথা বলছেন। আচ্ছা, এখন সায়নী- সায়নী- না, সেটা সায়নী সেটা কথা বলছেন। সেটা বলতে গেলে তো তৃণমূলেরও অনেক তারকা প্রার্থী না, রয়েছে, ঠিক, তৃণমূলেরও তারকা তৃণমূলের প্রার্থী নিয়ে রয়েছে। ঘুরছিলেন। শ্রাবন্তী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে ঘুরতেন। সায়নী কতবার করে টিএমসি জয়েন করছে, আমরা তো দেখে নিয়েছি অলরেডি 2-3 জয়েন করে ফেলেছেন, কিন্তু কবে ছেড়েছেন সেটা জানি না, না। কিন্তু তৃণমূল ছাড়া অন্য কোনো দলের তৃণমূল ফ্ল্যাগ কথা, কাঁধে নিয়েছেন? ওনাদের হ্যাঁ, সঙ্গে একদমই, রয়েছে। একদমই। উনি যেটা বলেছেন হ্যাঁ। জুন মালিয়া তো আমরা সবাই জানি যে তৃণমূলে, হঠাৎ করে উনি তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে জয়েন করলেন, মানে এটা তৃণমূলে জয়েন করলেন কি করলেন? তৃণমূল ছাড়া অন্য দলে গেছিলেন কি? বারবার জয়েন করার মানেটা কি? তার মানে উনি মাঝখানে ছিলেন না, কিংবা না 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 কোথাও না ছিলেন না, ওটা না, ওরকম বিষয়টা না। বিষয়টা হলো আমি এটা বলতে চাইছি বলুন যে বিষয়টা। তৃণমূল দলের সঙ্গে যুক্ত নয় হ্যাঁ, এরকম লোক অন্য দল থেকে এসেছেন তৃণমূলে, সেটা যেমন হয়েছে আপনার দলেও হয়েছে। আমি বলছি না যে বিজেপিতে যায়নি, তৃণমূলেও বহু বিজেপি থেকে মানুষ এসেছেন, আপনাদের দলেও গেছেন। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি মিসড কল দিলেন কি দিলেন না, আপনি প্রার্থী হয়ে গেলেন। আমি বলছি প্রার্থী হয়ে যাওয়া, এবং তিনি এমন কোনো মানে ব্যক্তিত্ব নন যে যার যিনি ঢুকেই প্রার্থী হয়ে যান। আমি আপনাকে এক্ষেত্রে ভাস্করদা শুভেন্দু অধিকারীকে বলছেন আমি 150 জনের নাম দেবো। এক্ষেত্রে ভাস্করদা সোনালী গুহ, আপনি যেটা বলছেন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, এরা তো মিসড কল দিয়ে, আপনি যেটা বলছেন মিসড কল দিয়ে টিকিট, এরা তো সেটা টিকিট হয়নি। পায়নি। এরা এমন সময় জয়েন করেছেন তার টিকিট পাওয়ার জায়গা ছিল না। আমি না, আপনাকে বলি, তৃণমূল থেকে বারবার মালা যেটা বলা সাহা, হয়, husband তৃণমূল যিনি থেকে তরুণ বারবার- সাহা, তিনি নিজেই জানেন না তার নাম নাকি, কেউ বলছে আরে ঘুম থেকে ওর তোর নাম দেখাচ্ছে, বলে কোথায় কোথায়, বলে বিজেপিতে। আমি তো বলছি যাইনি। শিখা মিত্র বললেন যে আমি জানি না, আমার নাম ঘোষণা করে দিয়েছে। এই যে পার্টি উইথ ডিফারেন্স, আপনারা বলেছিলেন পার্টি উইথ ডিফারেন্স, দেখুন আপনাদের পার্টি বহুদিন ধরে, আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবস যতদূর আমি জানি, একদমই, একদমই। ঠিক তো 42 বছর ধরে একটা পার্টি, আমি যদি ভুল না বলে থাকি। 1980 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত দিয়ে তৈরি, তো আজকে 6 এপ্রিল আপনাদের 42 বছর হলো। 42 বছরের একটা পার্টি, এই পার্টিটার মধ্যে অনেক চেঞ্জ এসেছে। অটল বিহারী বাজপেয়ীর সময় দেখেছি, নরেন্দ্র মোদীর সময় দেখছি, আবার অমিত শাহের সময়ও দেখছি। মানে যেরকম এখানে নরেন্দ্র মোদীর সময়ই আছে না, 2014 নরেন্দ্র মোদী আর 19 নরেন্দ্র মোদী তো এক না। এখন না, হয়তো দাড়িটা এখন বেড়েছে, একটু হয়তো না, দাড়ি না, না না, বেড়েছে। অমিত শাহ তখন অতটা ছিলেন না গুরুত্বপূর্ণ। সেরকম আছে, অমিত শাহ আর তখন অত গুরুত্বপূর্ণ ছিলেন উনি না। যেখানে ছিলেন কিন্তু সেখানে আমি বলতে চাইছি যে এই বিজেপি, আমার কাছে এটা খুবই, অনেক মানুষই জিজ্ঞেস করেন যে 18টা সিট জেতার পরেও কি প্রমাণ করতে হবে যে আমাদের নেতৃত্ব বা আমাদের লড়াইটা ঠিক ছিল? আমাদের তো আপনি ফুটবল খেলেন? আমি ফুটবল খেলি, জানেন না, ফুটবল ছাড়া আমি পাগল হয়ে যাই। ফুটবলে মনে করুন আমার একটা উইনিং কম্বিনেশন আছে। আপনি মনে করেন এখানে যারা আছে তাদের নিয়ে আমি একটা ফুটবল খেলা শুরু করলাম, খেলায় আমি জিতলাম, তাহলে কি আমি আবার এদেরকে বাদ দিয়ে আরো এমন লোককে নেব যারা পরীক্ষিত না, নয়? এটা নেওয়ার ব্যাপার না, লোকের আশার না ব্যাপার। না, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম মানে যে জঙ্গল রাজ, এই যে- জঙ্গল রাজ এই যে কথা অনেক খুন- বড় কথা। এই যে খুন হচ্ছে, এই যে আপনি রক্ত এই যে ঝরছে বলেছি, এটা বাংলায়, উত্তর দিয়েছি, আপনি হ্যাঁ, খুব তাহলে ভালো প্রশ্ন করেছেন। তাহলে প্রশ্নটা- আপনি কি বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়, আজকে যারা বড় নেতা নেতৃত্বরা ছিলেন আপনাদের দলে, তারা বিজেপিতে গিয়েছে বলেই কি এই বিশৃঙ্খলা? আচ্ছা, অবস্থা? বর্ধমান নিয়ে ওটা গেছে বলে, বর্ধমান তারা ছিলেন তো, বর্ধমান আমাদের জায়গা। বর্ধমানে আমি আসানসোলের ছেলে, বর্ধমানে একজন গেলেন আবার এলেন, গেলেন আবার এলেন, জিতেন্দ্র তিওয়ারি কথা বলছি, ঠিক আছে, এখন আছে। মানে তাহলে কি আপনি বর্ধমান যাওয়া পার্টি আসাটা- অফিসে নব্য বিজেপি আর পুরনো বিজেপির মধ্যে মারামারিটা কি আমি সম্মান করলাম? বললো আমরা এতদিন রোদে পুড়ে জলে ভিজে বিজেপির পতাকাটাকে হাতে নিলাম, আর কেউ জানলো না, কিছু না, তারা হয়ে গেল। এই জায়গা থেকে মারামারি হচ্ছে। এবং গ্রামে বহু মানুষের ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কারো রাগ আছে, এই পাড়ার সঙ্গে ওই পাড়া, এই গ্রামের সঙ্গে ওই গ্রামে,
সেখানে নির্বাচনের সময় এরা একটা স্ফুলিঙ্গ হিসাবে কাজ করে। আজকে বলুন তো আপনি সুজাতা খাঁ আজকে মাথাতে আজকে লাঠি লেগেছে। মাথায় আঘাত এটা কে পেয়েছে করেছেন, গ্রামবাসী। এটা কেন করেছেন বলুন তো? এটা- আমি আপনাকে এটা বলছি নিয়ে- কেন এটা- করেছেন। এটা নিয়ে আমি প্রার্থী উনি, যাবো, এটা উনি নিয়ে যাবো। প্রার্থী, উনি বিজেপি থেকে এসেছেন, উনি বিজেপি থেকে এসেছেন, তো উনি বিজেপি থেকে তৃণমূলে খানাকুলেও এসেছেন। একই ঘটনা ঘটেছে খানাকুলে। এবং এই যে মারপিটটা আপনি এদেরকে, আপনি নিশ্চয়ই গ্রামে ঘোরেন, আমিও গ্রামে ঘুরি, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই লোকটা বিজেপি, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এই লোকটা তৃণমূল। কালকে যে বিজেপি ছিল আজকে তৃণমূল হয়ে গেছে, পরশু সিপিএম ছিল। আমি বলতে চাইছি রাজনৈতিক হিংসা যেটা হচ্ছে সেটাতে আপনাদের এবারে বেশি হচ্ছে। তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের প্রতি আপনারা, বেশি হচ্ছে। হ্যাঁ, আমাদের আপনাদের প্রতি প্রতি বেশি। নয় না, আপনাদের প্রতি নয়, আপনারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে আপনারা, তাহলে বলুন আপনি বর্তমানে যে মারামারি তাহলে করছেন। তাহলে এটা বিজেপির 139 জন কার্যকর্তা মারা গিয়েছে এখনো না, পর্যন্ত দেখুন, যা এই হিসেব 139 বিজেপির জন তরফ যে থেকে। কোনো কিছুদিন আগে, মৃত্যুর 3-4 দিন দুঃখে। আগে কেশপুরে আমাদের এখানে কার্যকর্তা না, মণ্ডল কেশপুরে প্রেসিডেন্ট, না, তাকে উত্তম ঝুলিয়ে দলই তৃণমূলের, আপনি তাকে- ভুল করছেন, কেশপুরে। তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা তৃণমূল, উত্তম দলই, আমি যদি ভুল না করে না থাকি, না, রাজনীতিতে আর থাকি। এখানে বিজেপি আমি বলি মানুষ মারা গেছে, কিন্তু আমি বলছি মানুষ মারা গেছে। আমি একটা কথা বলছি, আমি অত্যন্ত দুঃখ পাই যদি কোনো মানুষ মারা যায়, সে তো আমার আপনার বাড়ির ছেলে, সে বিজেপি করতে পারে, তৃণমূল করতে পারে। প্রশ্নটা হচ্ছে বাংলায় একটা এমন ব্যবস্থা তৈরি হচ্ছে যে ব্যক্তিগত আক্রোশ, নিজস্ব গোলমাল, পাড়ায় পাড়ায় গোলমাল, সবকিছুর মধ্যে রাজনীতির রং নিয়ে এটা শুরু করছেন। এবং আপনাদের কি দায়িত্ব বা দায় অস্বীকার করতে পারেন? এই যে রাজনীতির রং, সেটা তো আপনারা প্রত্যেকটা ক্লাবে 2 লাখ টাকা করে দিয়ে লাগিয়েছেন। না না না, আপনারা বলেছেন দুর্গাপুজোর প্যান্ডেলে 50,000 টাকা করে দিয়ে লাগিয়েছেন। না, সেটা সেখানে দেখুন। তো অন্য কোনো পার্টি দিতে যায়নি। না, না, আপনারা আগে এটা CPM তো দিয়েছেন, এখন গুন্ডামি দিয়েছেন, করার BJP ক্ষেত্রে দিয়েছে। আপনারা বাইরে থেকে লোক নিয়ে এসেছেন, আপনারা অস্বীকার তো- করবেন? না না, একদম অস্বীকার, একদম অস্বীকার করছি, একদম অস্বীকার করছি। ঠিক। কোনো গুন্ডা কোনো কেউ আনেনি, বাড়ি থেকে কেউ আসেনি গুন্ডা। না, না, নির্বাচন না। কমিশনে কিন্তু অভিযোগ একদম। জানানো নির্বাচন হয়েছিল কমিশনে সেকেন্ড ফেজে এখানে নন্দীগ্রামে ভোটের একটা সময়, অভিযোগ জানানো। নন্দীগ্রামে ভোটের সময় শুভেন্দু অধিকারী বহিরাগত এনে তার বাড়িতে জড়ো করেছিল। একটা অভিযোগ জানানো আর সেই অভিযোগ প্রুফ হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। শুভেন্দু অধিকারী যে এই যে অসভ্য কথাগুলো বলছে, লোকের মধ্যে ক্ষিপ্ত সৃষ্টি হচ্ছে। বাবা, অসভ্য কথা তো আমাদের মাননীয় সবার কাছে একজন বলছেন। অবিবাহিত প্রথমে উনি মহিলাকে শুরু বেগম করেছেন- বলছেন, বেগম কথাটা মানে জানেন? উনি প্রথমে শুরু করেছেন, উনি আর কিছু বলতে উনি পারতেন। প্রথমে শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন বলে, না, না, তারপর সেটা 2014 তারপর কাকরের লাড্ডু বানিয়ে ওনাকে খাওয়াবেন নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তারপর কিন্তু উনি একজন শুরু অবিবাহিত করেছেন মহিলা, যে 65 বছরের যেই মহিলাকে আমাদের- বেগম বলাটাকে আপনি আমাদের- কিভাবে দেখেন? আচ্ছা, আপনি 65 বছরের মহিলা বলছেন আর নিজের দেশের প্রধানমন্ত্রীকে চিনতে পারছেন না। আচ্ছা, জানেন এটা কেমন করে হতে আচ্ছা, পারে? রকে বসেছেন কোনোদিন? হ্যাঁ, বসেছি। আমি তো রকে বসতাম। আচ্ছা, একটা মহিলাকে যে দিদি বলে, দিদি ও দিদি, এটা প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে এটা কি, এটা কি টোন কাটাটা কি, এটা কিভাবে দেখেন? ফার্স্টে দিদি হচ্ছে, এটা রকে বসে ছেলেরা, বাংলার অসভ্য ছেলেরা এই ধরনের মনে হয় করে না। নবজাত শিশু হবে। না, সেক্ষেত্রে দিদি হচ্ছে- এক্ষেত্রে আমি বলতে পারি দিলীপ ঘোষ যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গে, যে বারমুডা পরে এইটাও। ঘুরতে, মানে এটা তো একজন মহিলা সম্পর্কে আপনার হাতে বা পায়ে চোট লাগলে মমতা ব্যানার্জির প্রতি বলেছেন। মমতা ব্যানার্জি যখন পাকশিট খানকে বললো একটি রেপ ভিকটিমকে যে সেখানে কোনো কিছু হয়নি, না, ঠিক আছে, উনি যেটা বলেছেন সেটা অন্য আলোচনা। না না, আজকে অন্য আলোচনার ব্যাপার রাজনীতির না। ক্ষেত্রে আপনি কথা কাকে- বলা, আপনি এই কাকে- recently দেখেন, রাজনীতির দিলীপ ব্যাপার ঘোষ না, আপনি সবাইকে কাকে কি বলতে পারেন কি না বলতে পারেন, আপনার এগুলো চেহারা উত্তেজনা কি সৃষ্টি বলবে? করছে। ভাইরাল আপনি হয়েছে, আমারও আমার ভাইরাল খারাপ হয়েছে, লাগছে রগড়ে দেবো, যে ভাইরাল বেগম হয়েছে, বলছেন যখন রগড়ে দেবো শুভেন্দু কথাটা। অধিকারী, বেগম বলছেন যখন একজন অবিবাহিতা মহিলাকে 65 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, তখন আমার মনে হচ্ছে বেগম মানে জানেন একজন বিবাহিতা মুসলিম মহিলাকে বেগম বলা। আচ্ছা, যখন মমতা ব্যানার্জি আমাদের হোম মিনিস্টারকে হোদল কুতকুত বলছে, তখন হোদল আপনি কি কুতকুত বলবেন? একটু গালাগাল। হ্যাঁ, নিশ্চয়ই গালাগাল। নিশ্চয়ই। হোদল আপনি কুতকুত গালাগাল slang বলে জানেন? বলতে পারবেন, আপনি slang নয় এটা। বলতে পারবেন না। মানে কিন্তু দেখেন, হোদল কুতকুত মানে equally এরা মজার বলে, মানে না, বাচ্চাদের বলে যারা দেখেছি। মোটা-সোটা বাচ্চাদের বা লোককে বলে। সেটা প্রচলিত ভাষায় কিন্তু গালাগাল। টাইমসে গালাগাল যদি নাও বলেন, কিন্তু slang বেগমটা না, কিন্তু গালাগাল। আপনি আস্তে হ্যাঁ, একটা কিন্তু লোক গালাগাল। মোটা-সোটা লোক হেঁটে যাচ্ছে, যদি হোদল কুতকুত বলেন, না না, সেটা আপনাকে এসে মেনে এই নেবে। না, পারবে না। তৃণমূল বেগম বলতে পারেন আপনি, বলছে এবং একজন BJP অবিবাহিতা বলছে, মহিলাকে। মানে তাহলে তো এই আলোচনা চলতেই থাকবে। মানে আমি এই না, কথাটা এইগুলোতেই বলছি, হিংসাটা বাড়ছে। তৃণমূল বলছে এবং হিংসাটা BJP নিবেদিতা ও দিদি, বলছে। এটা বলতে চাই যে হিংসার যে কারণটা, আচ্ছা। এই কথাগুলোর মধ্যে উত্তেজনা আচ্ছা, সৃষ্টি আপনি হচ্ছে। এখানে- আপনি এখানে জিনিস বলেন, হিংসা কি করে বাড়ে? ঠিক আছে, একখানা হরিণ তো গিয়ে কোনোদিন একখানা সিংহকে অ্যাটাক করতে পারে না। কথাটা মানছেন আপনারা? পারে কি? পারে কি? আমরা এতদিন হরিণ ছিলাম, এখন আমরা সিংহের পজিশনে এসেছি। তখন বাঘ সিংহ বুড়ো হয়, মারতে আগে পারে। থাবা বুড়ো হয় না। ঠিক আছে, তখন একটা বাঘের সিংহ থাবা হলো। জানেন? সেই জন্য মমতা ব্যানার্জি বাঘেরই, তার থাবা কিন্তু বুড়ো হয়নি। সময়টা লেগেছে।
আপনারা সিংহ হয়ে দাঁড়িয়েছি, আপনারা বলুন, 100% আপনাদের সিংহই এখানে বলে থাকবে। নেতৃত্বের কিছু অভাবে করার নেই। দিল্লি থেকে বারবার যেভাবে মানুষ আসছে, আচ্ছা একটা কথা বলছি, এটা অভাব আপনি বলে বলি, না, এটা অভাব সারা বলে না। পৃথিবীর কোন এটা জায়গা অভাব থেকে বলে না। একটি ছোট্ট আচ্ছা, রাজ্যের এটা নির্বাচনে অভাব বলে না। আপনি তো প্রধানমন্ত্রী, কলকাতায় থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো কলকাতায় থাকেন, আপনি তো কলকাতায় থাকেন, আপনি তো বললেন আপনার বাড়ি আসানসোলে, আপনি হ্যাঁ। আসানসোলের বাড়ি দেখতে যান না? হ্যাঁ, এটাও নরেন্দ্র মোদীর বাড়ি, এইটাও অমিত নরেন্দ্র শাহের মোদীর বাড়ি। বাড়ি। হ্যাঁ, আসছে? কারণটা হচ্ছে উনি এই দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রত্যেকটা আসতেই state পারেন, ওনার কিন্তু বাড়ি। নির্বাচনে এসছেন, প্রত্যেকটা state বিয়ে বাড়ি ওনার খেতে বাড়ি। আসুন না কারো। কেন? উনি তো নির্বাচনে আগেও এসেছেন, আমফানের আসুন সময় না, যখন 1000 কোটি টাকা চেয়ে পাঠিয়েছিলেন, তখন তো উনিও এসেছেন। দেননি। একদম ওই দিয়েছেন। আমফানের গল্প একদম করা দিয়েছেন। যাবে না, তবে একদম এই দিয়েছেন। এই টাকা হিংসা হিসেবে আপনারা আপনারা দেননি। না, এবং টাকা সেটা তো দেয়নি। চ্যালেঞ্জ আমি দিয়েছেন। বলতে চাইছি সেই এই হিসেবে যে 10,000 কোটি টাকা এই যে দিয়েছেন। বহিরাগত শিক্ষা এই দেননি। যে বহিরাগত যে তৃণমূল সব সময় বলছে, একদম ঠিকই বলছে। না এটা কি করে বহিরাগত বলতে পারে? দেশের কারণ বাইরে আমরা দেখেছি দেশের তেজস্বী বাইরে যাদব বহিরাগত আসছে, দেশের তেজস্বী বাইরে যাদব আসছে, বলছি বহিরাগত শরদ মানে পাওয়ার কি? আসছে, তা নিশ্চয়ই তারা সকলে আসলে আসতে পারেন। তারা বহিরাগত কংগ্রেসের নয় কি? লোকেরা তো বহিরাগত বলছে না, বলা হচ্ছে কি একটা কালচার, না ফেডারেল সেই ফ্রন্টের ক্ষেত্রে আমরা কালচারটা, লোকসভার সেই সময়ও তো কালচার দেখেছিলাম সবাই দেখুন, সেটা এসছে। অটল বিহারী বাজপেয়ী এসছে, বলা হয়নি তো যখন ছিলেন? না আমি এই বলছি যে- ফেডারেল ফ্রন্টের সময় 2019-এ তখন বহিরাগত তো সবাই মানে মানে হচ্ছে দিদি স্থানীয় নিজে চেয়ে পাঠিয়েছে। নেতৃত্বের অভাবে যারা বাইরে থেকে আসছেন, অন্য সংস্কৃতি, উত্তর ভারতীয় সংস্কৃতিটা, আচ্ছা আপনি বলুন তো, বাংলায় তো আপনি জন্ম, আমারও তো বাংলায় জন্ম, আচ্ছা আমরা কবে থেকে শিখেছি বলতে অমিত জি, আপনি ফার্স্টে এটা আমি বলবো যে শ্রী অমিত শাহ মহাশয়, আচ্ছা জি বলার কালচারটা কোথা থেকে এলো? আমি তো তাই বলি, অমিত শাহ মহাশয়। হ্যাঁ, অসুবিধা না না আপনারা জি বলেন, না না, জি তো আপনারা রবীন্দ্রনাথকে অশ্লীল ভাষাতে বাংলা বলছেন, এমন ভাবে আজকেও একটা অশ্লীল কথা এসছে। আরে কি মানে ব্যাপারটা যে এইটা হচ্ছে বহিরাগত, যে বাংলা জানে না, বাংলা বলার চেষ্টা করে অন্য মানে দাঁড়াচ্ছে, হাস্যকর ব্যাপার সৃষ্টি হচ্ছে, এইটা বহিরাগত। আমি বলতে চাইছি না, আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে নরেন্দ্র মোদী বক্তব্যটা হয়ে গেছে। বাবু বলবো, না 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 না, কিন্তু কি আপনি আজ সেটা তো আপনি বলতে স্বয়ং পারেন যে না ওনাকে জি বলতে হবে, প্রধানমন্ত্রী ওনাকে বাবু বলতে হবে, দুবার মহাশয় বলতে একটা হবে। অশ্লীল কথা, কোনো কথা দুবার, একবার রবীন্দ্রনাথ নিয়ে, আজকে একটা তার দলের সিম্বল নিয়ে দুবার একটা অশ্লীল কথা বলে ফেলে। কারণ কি উনি জানেন না এখানকার কালচার কি। আর এখানে আপনাদের যোগী আপনি আদিত্যনাথ এখানকার বলছেন এখানকার সুভাষচন্দ্রের বলছেন, জন্মভূমি, আপনি বলে যে দেবে বহিরাগত সুভাষচন্দ্র বলছেন, জন্মভূমি আপনি যে বেঙ্গল নয়, বহিরাগত বলছেন, উনি উড়িষ্যা আমাদের কটকে তো- জন্মেছিলেন। আমাদের পার্টি এখানে জন্ম, কে? আমাদের কোথায়? জনসংঘ এখানেই জন্ম, আপনাদের জনসংঘের সঙ্গে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ জিজ্ঞাসা করে, কিন্তু বিজেপি জন্ম এখানে নয়। আমাদের তো আপনারা তো জনসংঘ BJP থেকেই, আমাদের জনসংঘ থেকেই তো এসেছে না, BJP জনসংঘ পার্টিটা। থেকে আসে, তার মাঝখানে হ্যাঁ, জনতা দল সহ অনেক কিছু গেছিল। 1977 সেই পার্টি ডিসকোয়ালিফাইড হয়, তারপরেই আমাদের 80 সালে। হ্যাঁ 80 সালে আমাদের পার্টি তৈরি হয়। না আমি বলতে সেই চাইছি যে নেতৃত্ব দিয়েই তৈরি আপনারা হয়। করুন না, আপনারা বাঙালি ছেলে রাজনীতি করুন না, আপনারা আমরা তো করছি। প্রধানমন্ত্রীকে দিয়ে এমন কিছু বলাচ্ছেন, আমরা বলছি তা আমার ফোন তোলে না উনি। না এমন বলছেন না, তারা মানে মানুষ বলছে যে এটা কোথাকার সংস্কৃতি। উনি আচ্ছা আমরা যদি আমরা যে বাংলায় থাকি, আপনারা বললেন সোনার বাংলা বানাবো, কই সোনার পশ্চিমবঙ্গ তো বলছেন না, আমরা বলেছি জয় বাংলা, তাতে আপনাদের আপত্তি কেন? অবভিয়াসলি জয় বাংলা তো আমাদের বাংলাদেশে অলরেডি সুপ্রিম কোর্টে পাস হয়ে গেছে যে ওটা জয় বাংলা, এটাও বাংলা, বাংলার জয়। বাংলা হোক আপনি না। সোনার পশ্চিমবঙ্গ বলছেন, সোনার, যদিও সোনার বলতে সোনার বাংলা, সোনার পশ্চিমবঙ্গ বলছেন না তো? আর কেন এই বলুন না। সোনার আর সোনার এইটার মধ্যে আচ্ছা আমি সোনার বাংলা, তা সোনার পশ্চিমবঙ্গ বলছেন কি জয়িত বাবু? আপনারা সোনার বাংলা বলছেন, কারণ কি বাংলা বলছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা ডিএলআর গান। একদম। তো আমরা যখন বলছি জয় বাংলা, এই স্লোগানটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পেটেন্ট নেওয়া নেই, না, যখন- বাংলা ভাষায় কোনো ওটাই পেটেন্ট নেই। জিনিসটা- না এটাই। সব ঠিক আছে, কিন্তু আমি যেই প্রসঙ্গে আমরা প্রসঙ্গ থেকে এটা থেকেই তো আসছে, আমরা এই প্রসঙ্গে যে সন্ত্রাসকে আমরা নিন্দা করছি, আইনের শাসন চাই, আমাদের সন্ত্রাসকে নিন্দা করছি, আইনের শাসন চাই, ইলেকশন কমিশনের ব্যর্থতা আবার প্রমাণিত, কারণ ইলেকশন কমিশন একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে না পারাটা তার দায়িত্ব কি অস্বীকার করতে পারে? এটাও আপনাকে প্রশ্ন করব। যখন এই ভোটে এত কোম্পানি এতগুলো দফায় ভোট হচ্ছে, 8 তার দফা, মাথায় এবং দিয়ে বাঁশ পেটা করছে। অনেক মানে প্রচুর বাহিনী তার মাথায় এসছে, বাঁশ তো দিয়ে সেখানে মারছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন বাহিনীর মহিলা। দেখা পাওয়া যাচ্ছে না, এবং প্রার্থীর ওপরে কি বিজেপি এবং তৃণমূল দুজন প্রার্থীর ওপরেই হামলা তাহলে হয়েছে, আমরা কিসের দেখেছি জন্য হামলা থানাকুল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এগুলো কেন, মানে তাহলে নির্বাচন কমিশনের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? নির্বাচনের কমিশন যেইখানে আপনি দাঁড়িয়ে এই প্রশ্নটা করছেন, সেইখানে হচ্ছে যে আমাদের আমাদের বুথে বুথে কেন আমাদের ইয়ে পৌঁছচ্ছে না, মানে সেনাবাহিনী পৌঁছচ্ছে না। আটটা সেনাবাহিনী প্রতিটা বুথের জন্য অ্যালোটেড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রার্থী যখন আপনি নমিনেশন ফাইল করলেন, আজকে নিবেদিতা দেবী না আমরা কিন্তু আগের দিনও দেখেছি যেখানে নন্দীগ্রামে ঝামেলা হচ্ছিল, এক তরফে বিজেপি ছিল, আরেক তরফে টিএমসি ছিল, মাঝখানে কিন্তু সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল। অনেক মহিলাকে আজকে মাথাতে বাঁশ দিয়ে সকলেই দেখেছে। আমি বলছি যে আপনি যখন আরামবাগের বিজেপি যখনই প্রার্থী হচ্ছেন, আপনি হন, নিবেদিতা দেবী হন বা যাই হন,
তখন কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। একদম। তাহলে নির্বাচনের এবং ইলেকশন কমিশন 2 তারিখে চলে যাবে না, মাথায় রড মারছে। এখন গ্রেপ্তার হয়েছে আমি জানি না, কারণ কি আপনারা এডিজি, ডিজি, ক্যালকাটা পুলিশ কমিশনার, এসডিপিও সাসপেন্ড করেছে। প্রশাসন তৃণমূলের হাতে কোথায় এখন ইলেকশন কমিশনের, কারণ কি আপনারা আন্ডারে চলে যাচ্ছে, ডিজি চেঞ্জ করেছে, এরকম তো তাই। হ্যাঁ, কিন্তু এবারে আপনারাই তো এবারে দায়িত্বটা কি ইলেকশন কমিশনকে বলে আপনারা পোলিং এজেন্ট চেঞ্জ করালেন। মানে আপনার এই যে বলে এই হবে, বলে সেই হবে, সেইগুলো আপনারা যারা কোনো দল বলেনি, আপনাদের লোক নেই এখন, আপনাদের আমাদের কিসে লোক নেই, মানে পোলিং এজেন্ট বসানোর লোক। তাহলে রাস্তায় আপনি একবার বলছেন যে আমাদের জানেন পরিবর্তনটা কি? মনে করুন আপনার পাড়ায় এজেন্ট বসানো আচ্ছা, কেন ভিড় করে এখন কেন আপনি ঠিক করে বলুন যে আছে কি নেই সেটা কেন বলছি। আপনারা একটা ডেপুটেশন দিলেন, ডেপুটেশনটা কি? যে আমরা আগে জানতাম, আমি ছোটবেলা থেকে রাজনৈতিক কর্মী, যে পার্টের সেই পার্টের তার নাম থাকতে হবে, তবে সেই অঞ্চলে পোলিং এজেন্ট হিসেবে বুঝতে পারে। ক্লিয়ার? আপনারা বললেন যে এখন সেটা না, এখন কেন নয়, আপনার দ্বারা আপনিও টালিগঞ্জে থাকেন মনে করুন, আমিও ধরা যাক আমিও টালিগঞ্জে থাকি, তো আপনার থেকে আমার পাড়া মনে করুন 5 কিলোমিটার দূরে, আপনার পাড়ার লোককে আপনি চিনবেন না আমি চিনবো না? আমি যখন গিয়ে বসবো বলবো এটার মধ্যে সেই ওনার সন্ত্রাসের ব্যাপার চলে আসছে। সবই সন্ত্রাস, কিছু সন্ত্রাস মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। টিএমসি তাদের বাড়ির বাইরে গিয়ে এমনকি তালাও মেরে দিয়ে আসে ইলেকশনের সময়। সেই জন্য আমাদের কোনো আজকে কিন্তু এটা আমরা বারবার করে দেখিয়েছি আমাদের চ্যানেলেও, যে টিএমসি কর্মীরা বিজেপির এজেন্টকে বসতে বাধা দিয়েছে বহু জায়গায়, এবং এটা একটা আশ্চর্যের বিষয়। ভাস্করদা এটা খুব একটা বিষয় যে সদ্য এবারে ভোট দেবে প্রথম নতুন ভোটার, সে 18 বছর, হ্যাঁ, তো তাকে ভোট দিতে দেওয়া হয়নি, বলেছে যে মানে সেই পাড়াটা, একটা পাড়ায় গোটা পাড়া ভোট বন্ধ হয়ে গেছে, বলেছে যে এখানে ভোট দেওয়া যাবে না। তো সেই মেয়েটির, একটি মেয়ে, তো তার কি ভোটের সম্পর্কে, গণতন্ত্রের উৎসব আমরা সবসময় বলি যে গণতন্ত্রের উৎসব, সেই মেয়েটির মনে কি প্রভাব পড়লো আজকে? উনি বললেন অবশ্যই বিধানসভার বাকি অঞ্চল থেকে আমাদের নিয়ম আছে, আপনারা বলছেন জিতে গেছেন 60 এর মধ্যে 55, আজকে 31টার মধ্যে কটা পাবেন মনে করছেন? ভালোই পাবে, বলি মানে কটা 31টাই, 31টা হয়তো পাবে না। আর কেন পুরোটা দিন একটু, মানে স্বপ্নের বিরিয়ানিতে ঘিটা বেশি করে ঢালুন, বলুন 31টা। আপনাদের শুভেন্দু অধিকারী আগের দিন বলছে 55-র বেশি। উনি পান্তা ভাত খান জানি, গামছা পরেন, নিজেই বলছে, আমি জানি না উনি পান্তা ভাত খান কিনা। উনি যদি এই পান্তা ভাত খেয়ে যে এরকম মানে নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ, আমি জানতাম। বাবু যেখানে বলে দিয়েছে এত বড় রাজনীতির মাথা, সেইখানে আমরা তার মানে কি বিশ্বাস করেন 60 এর মধ্যে 55, তাহলে ভোট আপনাদের পক্ষে? একদমই। 31 এর মধ্যে কটা? 31 এর মধ্যে উনি বলবেন, তারপর তো আমি বলবো। ও তাহলে আপনাকে ওয়েট করতে হয়, আপনি আগে ওনাকে বললেন, ঠিক আছে? উনি স্বাভাবিকভাবে আমার এই যে আদি বিজেপির যে অপেক্ষা করে থাকা, যে তৃণমূল থেকে যিনি এসেছেন, যিনি আমার নেতৃত্ব এখন, তার কথার উপর ভিত্তি করে বলা। ভাস্করদা আমরা পঞ্চায়েতেও দেখেছিলাম, আমরা পঞ্চায়েত ভোটের সময়ও দেখেছিলাম যে তৃণমূল বিভিন্ন বুথ দখল করে, যেই কারণে আজকের এই অবস্থা, বারবার করে পঞ্চায়েত প্রসঙ্গ আমাদেরকে তুলতে হচ্ছে। হ্যাঁ, সেখানে একদম, সেখানে আজকেও আমরা সেটা দেখলাম তৃতীয় দফার ভোটে, যে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ভোট দিতে বাধা দিচ্ছে, মানে যেই এলাকাটা চিহ্নিত যে বিজেপি, এটা কেন হবে? আপনারা তো সরকারে রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার করে দাবি করছেন যে তারাই জিতছে, মানে আপনারাই আসছেন, তো সেক্ষেত্রে এইগুলো দরকার কি, কেন করছে? 2008, 13, 18, 2008-এ সর্বাধিক মানুষ মারা গেছিল, একদম এটা রেকর্ড আছে। পঞ্চায়েত ভোটে 7 দিন আগে থেকে যে মারা গেছে 2008 বামপন্থ সময়। আসলে পঞ্চায়েত ভোটটা কি হয়, গ্রামের ভোট তো, তাদের নিয়ন্ত্রণ সবসময় থাকে না। তখন কি মানে সিপিএম আপনাদের মেরেছিল না আপনারা সিপিএম দের মেরেছিলেন? 2008-এ যদি আপনি মনে করেন থেকে আমরা সিপিএম কে মেরেছিলাম, তাহলে তাই। আচ্ছা, যদি মনে করে দেখেন মানুষ মারা গেছিল, এই যে সন্ত্রাসটা আমি বলতে চাইছি, কারণ তখন আপনাদের যা কন্ডিশন ছিল, আমাদেরও কিন্তু এখন পশ্চিমবাংলায় সেম কন্ডিশন। আপনাদের কন্ডিশন নেই, সিপিএম থেকে লোকেরা বিজেপিতে আসছিল, এখন টিএমসি আমাদেরকে মারছে, আসেনি। আপনাদের দলটা আমরা মাইনরিটি, এখন আমরা মাইনরিটি, তখন দেখুন আপনারা গোয়া জানেন, আপনারা মধ্যপ্রদেশ জানেন, কি বলুন তো, গোয়া, মধ্যপ্রদেশ, মণিপুর, যে ক্ষমতায় না থেকেও ক্ষমতা দখল করা যায়, এটা শিখিয়েছেন আপনারা গোয়াতে 4 জন আপনারা সরকার গঠন করে ফেললেন, মণিপুরে 5 জন না কজন সরকার গঠন করে ফেললেন, মধ্যপ্রদেশে কংগ্রেস জিতে গেছে, তাদেরকে কোথায় নিয়ে চলে গেলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চলে এলেন, সরকার গঠন করে ফেললেন। এই যে অন্য দলে ভাঙিয়ে সরকার গঠন করে, সেটা তো সন্ত্রাস নেই, তাতে এটা কি গণতন্ত্রকে অপমান করেন? সন্ত্রাস নেই। আমি ভোট দিলাম, আপনি কালকে সরকার গঠনের ক্ষেত্রে অন্য দলে যাওয়ার সমস্যা নয়, আপনি কালকে সরকার গঠনের ক্ষেত্রে, আমি একটা সরকার গঠনের লোককে ভোট দেবে মানুষ। দেখুন মোদীর সরকার গঠনের ক্ষেত্রে আপনারা আর রাজ্যের সরকার গঠনটা আলাদা। আমি আপনাকে ছোট্ট করে বলি, 2019 বিজেপি বিরাট ভাবে জিতলো,
তারপরে যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, আমি একটা বলুন যেখানে বিজেপি ভালো ফল করেছে, কেন বলুন তো? কারণ বিধানসভা ভিত্তিক সরকার গঠন আর লোকসভা ভিত্তিক সরকার গঠন দুটো যে আলাদা, এটা মানুষ প্রমাণ করেছে। তাহলে আপনাদের এই যে প্রভাবিত করা, এটা দরকার পড়ছে কেন? এটা দরকার কেন পড়ছে? আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাননি, সংখ্যাগরিষ্ঠতা পাইনি। শিবসেনা আপনাদের সঙ্গে চলে গেল, সংখ্যাগরিষ্ঠতা পাইনি। আচ্ছা, ঝাড়খণ্ড তাহলে আপনাদের এটা দরকার পড়ছে কেন ভাস্কর দা? এটা আপনি বলুন, এটা কেন দরকার পড়ছে আপনাদের? এই যে ভোটে প্রভাবিত করা, বলা হচ্ছে যে এখানে ভোট দিতে আসবেন না, এটা দেখুন, আমি বলছি কয়েকটা তৃণমূল নেতৃত্ব কখনো কাউকে কেন বলবে? এই আজকে যেখানে ভোট হয়েছে সেখানে বিধানসভা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিক সবগুলোই তৃণমূলের সঙ্গে, মানে হ্যাঁ, তৃণমূলের দুর্গ। এবারে কোনো লোক অতি উৎসাহে, আমি চিরকালই সন্ত্রাস, মানে অতি উৎসাহে আপনার পার্টির লোক, কিন্তু এটা বলুন। দেখুন, কোনো লোক, আমি বলছি কি, আচ্ছা বলুন তো, যে পার্টির লোক এই সন্ত্রাসটা করার ক্ষেত্রে আমরা চাই ইলেকশন কমিশনে যে আমার আপনার উনাদের সকলের ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে এত কোটি কোটি টাকা খরচা করে যে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন, সেই ইলেকশন কমিশন আজকে এক জায়গাতে কাউকে সাসপেন্ড করেছেন, কি করেছেন, কিন্তু ইলেকশন কমিশনের ব্যর্থতাটা কি আপনি স্বীকার করেন? না, আমার প্রথম কথাটা হচ্ছে করবেন কি করবেন না? টাকা খরচা করে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিবেদিতা দেবী করতে যাবেন, আমাদেরকে সেনাবাহিনী নামাতে হবে কেন? না না না, সেনাবাহিনী নামাতে হবে না। আমি বলছি কাশ্মীরের পরেই আপনি সেনাবাহিনী ম্যাসিভ নামছে বাংলায়, কেন? এটা কি যুদ্ধ লেগেছে এবং তারা চুপ করে বসে আছে? যেটা নিবেদিতা দেবী ভোট দিতে যাবে দায়িত্বটা কার? আমাদের আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, কোনো পার্টির নয়। তাহলে সেখানে প্রশাসনের ব্যর্থতা কি না আপনি এটা বলুন? দাঁড়িয়ে লোকে এমনি জানে যে সন্ত্রাস তৈরি হচ্ছেই ভোটের সময়। তবে আমাদের 2 তারিখের পরে আপনারা হারের কি কারণগুলো বলবেন, তার মধ্যে একটা কারণ অবশ্যই বলবেন যে অন্য দল থেকে লোক নেওয়া ঠিক হয়নি। আমাদের অর্জুন সিং এর বাড়ির বাইরে আপনি তো দেখলেন তার আগের দিন রাত্রিবেলা যে ওনার বাড়ির বাইরে 100 মিটারের মধ্যে বোমাবাজি হচ্ছে। কি করে হচ্ছে? আজকে আপনি কি বলতে চাইছেন যে ওনার বাড়ির বাইরে উনি বোম ফাটাচ্ছেন? সেটা সম্ভব জানি না কে বোম, সেটা দেখবেন তারা। আপনাদের দেখার দায়িত্ব যারা, তারা কি করছে। খানাকুলে বোমা উদ্ধার হয়েছে এবং সেই অভিযোগ করা হয়েছে এটা রেগুলার। আইএসএফ এর কর্মীরাই নাকি ওখানে বোমা, আইএসএফ তো ওনাদের কাছ থেকে টাকা পেয়ে হয়েছে, আসাউদ্দিন ওয়েসি বা ইত্যাদি। আমার দেখুন, আচ্ছা আসাউদ্দিন ওয়েসি আপনাদের সহায়তা করেছেন বিজেপি? না। আচ্ছা, বিহারের নির্বাচন কি করে বলুন? উনি যদি সহায়তা করতেন তাহলে পশ্চিমবাংলায় করলেন না কেন? কি করেছে? করেননি, ইনডাইরেক্টলি করেছে। কি করে করেছে? কারণ হচ্ছে আসাউদ্দিন ওয়েসির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আব্বাস সিদ্দিকী বলেনি, আব্বাস সিদ্দিকীর কাছে আসাউদ্দিন ওয়েসি গিয়েছিলেন। আপনার কাছে কোনো লিখিত না, আমি বলছি। আচ্ছা বলুন তো, আইএসএফ এর দলটা, আপনি আইএসএফ এর দলটার নাম জানেন? আইএসএফ কোনো দল নয়, জানেন কি? আইএসএফ তো কোনো দল নয়, একটা দল তো সেকুলার ফ্রন্ট, একটা ফ্রন্ট। যে দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তার নাম জানেন? কেউ জানে না। কেন বলুন তো? সেই দলটা রেজিস্টার্ড ইন বিহার। আমি দেখুন, রাজনীতি আমার প্যাশন। আইএসএফ বলে কোনো দল নেই। যে দলটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আইএসএফ এর মধ্যে, সেই দলটা বিহারে রেজিস্টার, সেটা কোনো বাংলা দল নয়। এবং সেই দলটার নিয়ন্ত্রণ করেন আসাউদ্দিন ওয়েসি। এগুলো লিখেছি, আমি অন ক্যামেরা বলছি তো। তাহলে এত টাকা পয়সা দিয়ে আপনারা সংখ্যালঘু ভোট ভাঙার জন্য এই যে অসভ্যতাটা করলেন, এটা কি কেন ভাঙবে? কেন? না না, আপনারা মনে করেন আপনাদের উদ্দেশ্য তাই? আপনার জন্য ভাঙতে হবে আমাকে? না না, আপনারা, কারণ কি সংখ্যালঘু মানুষ তো তৃণমূলের সঙ্গেই আছে। সংখ্যালঘু জায়গায় কি আপনারা সেই জন্য বলেছেন যে 70% ভোট আমরা চাই, 30% ভোট চাই না। ইউপির কত জায়গায় কি আমরা জিতে আসিনি? 60,000 লোকের ভোট আমরা চাই না। এসেছি। আপনাদের শুভেন্দু অধিকারী কেন মনে হচ্ছে যে আমরা এখান থেকে ভোট ভাঙতে চাই? বলেছেন কি বলুন? আমাদের ভোট ভাঙার দরকার নেই, আমাদের ভোট ভাঙারই দরকার নেই। আপনাদের তো এমনি আপনাদের তো এমনি দলই ভেঙে গেছে, অর্ধেক দলটা ভেঙে গেছে। ঠিক আছে, আমাদের তাহলে ভোট ভাঙার দরকারটা কি? তাই তাহলে আপনারা ক্ষমতায় আসছে 2 তারিখে কি কি কারণগুলো জন্য আসতে পারলেন না, সেটা একটা লিপিবদ্ধ করুন। না না, শুধু তো নেতা দিয়ে ভোট হয় না। আমরা জানি যে কর্মী মানুষ এবং কর্মী তারাই আসল। এবং কম্বিনেশন ভাঙা হলো, আমি এটা অনেককে জিজ্ঞেস করি। না, আমি দেবজ্যোতি বাবুর কাছে একটু যাব যে এই যে আজকে আমরা দেখলাম আরামবাগে যে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খা, তার উপর হামলা হলো। তো একজন মহিলা, মানে আপনি একজন কোন দলকে ছাপিয়ে গিয়ে আপনি এটাকে কিভাবে দেখবেন? একজন মহিলার উপরে এই ধরনের হামলা, তাকে মাথায় বাস দিয়ে পেটানো হয়েছে। দিস ইজ রিয়েলি শেমিং। যে করেছে সেটা তার জন্যই শেমিং, আর পার্টির জন্য যদি কোনো পার্টি এর মধ্যে ইনভলভ হয়ে থাকে তার জন্যও তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই জিনিসটাকেও দেখার দায়িত্ব, যেমন আপনি আগে বললেন নির্বাচন কমিশন, সে তেনারাই দেখবেন। সেইগুলো আমাদেরকে যদি এখানে বসে আপনি জিজ্ঞেস করেন যে ওইখানে কি চিত্র চলেছে, চিত্রটা, সেটা কিন্তু আমাদের পক্ষে এখানে বসে বলা সম্ভব না। না না, একদমই। কিন্তু তাও নির্বাচন কমিশন তো বারবার করে দিয়ে বাহিনী দিয়েছে এবং আপনারা বারবার করে নির্বাচন কমিশনের উপর ভরসা রাখছেন, বারবার করে ছুটে যাচ্ছেন, কিন্তু তাতে তো কোনো
মানে আমি তো দেখুন মানে লাভ একখানা দেখতে জায়গায় পাচ্ছি আপনি না। ম্যাক্সিমাম বাহিনী কটা দেখতে পাবেন, আর আপনি সেখানে জনসংখ্যা কত আছে? সেখানে একটা পশ্চিমবাংলার মতো জায়গায় উত্তেজনা পশ্চিমবাংলা সৃষ্টি হয়েছে। উত্তেজনা- তারপর আজকে আমরা খানাকুলে দেখেন, দেখলাম, খানাকুলে বাঁশ নিয়ে দৌড়চ্ছে। দেখুন উত্তেজনা সৃষ্টি সকল জায়গায় হচ্ছে। কখন হচ্ছে আমি বলবো আপনাকে, যে কেউ আপনাকে কন্টিনিউয়াসলি পোক করে চলেছে একখানা জায়গায়, সেইখানে কিছু মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, ঠিক আছে, তাদের পক্ষে কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। অনেক সময় সেটা হয়তো আমি খালি বিজেপির বলে বলছি না, টিএমসির আছে, সিপিএম আছে, সেটা সকল দলের মধ্যেই রয়েছে, যে ওনার পার্টি হয়তো আমাকে মারলো কোথাও, আমার পার্টির সঙ্গে ওনার কোথাও একখানা গন্ডগোল হলো, সব জায়গাতেই রয়েছে। আপনি সন্ত্রাসটা হচ্ছে সেটা 100%, সেটাকে থামাতে হবে সেটা 100%, কিন্তু এই যে সন্ত্রাস যারা করছে সেটা যে এই পার্টি ওই পার্টি, সেটাকে আচ্ছা, আপনারা আমাদের রোগড়ে দেবেন না তো? দাঁড়িয়ে বলতে পারবেন। আপনারা আমাদের রোগড়ে দেবেন না তো? দেখুন খেলা হবে তো আপনারাই শুরু করুন। না, রোগড়ে দেবেন বলেছেন আপনারা। আর আমরা যে রোগড়ে আপনারা দেব- বলেছেন আমরা যে যে তিনিরা এখন- যারা এই শিল্পী সাহিত্যিক তারা যেন রাজনীতি না করতে, ওটা আমাদের বিষয়, না হলে করতে গেলে রোগড়ে দেবো। দিলীপবাবু বলেছেন তো, আমরা তো ভয় পেয়ে গেছি। তারপর ন্যাকামি করবেন না, এইসবগুলো বলছেন, আমরা ভয় পাচ্ছি। হ্যাঁ, হোদল কুতকুল যদি হ্যাঁ, আপনার কাছে এখানে- গালাগাল না হতে পারে, রোগড়ে দেবেন না দয়া করে। ন্যাকামি দেখিয়ে আছে। না না, আপনারা বলেছেন ন্যাকামি বলেছেন একজন মহিলাকে অন ক্যামেরা, আপনাদের দিলীপবাবু বললেন, তারপরে একজনকে বললেন রোগড়ে দেবো। এগুলো কি সন্ত্রাসের ভাষা নয়? দেখুন এগুলো সন্ত্রাসের ভাষা নয়। নয়? কেউ যখন আপনাকে ভয় পেয়ে যাচ্ছি আপনাদের এই। শোনেন, কেউ যদি আমি এবং নিজের কথা বলছি, সর্বপ্রথম না না, আমি আমার নিজের কথা বলছি, দিলীপ ঘোষের কথা, বদলা হবে, বদলও হবে, বদলও হবে, আমি বদলাও নিজের হবে। কথা বলি। আমি আমার বাড়ি এটা থেকে কিন্তু এটা বেরোচ্ছি, সর্বপ্রথম। আমি আমার- জানি আমি আমি এগুলো। আমি আমি রোগড়ে আমার- দেবে এটা কি? রোগড়ে আমি দেবে আমার মানে বাড়ি কিন্তু থেকে বেরোচ্ছি, মারধর দেওয়া। ঠিক আছে, আমার বাড়ির বাইরে টিএমসি কিছু ছেলে পিলে ওই পোস্টারিং যেগুলো করেছিলাম তার আগের দিন রাত্রিবেলা সেগুলো ছেড়ছিল, ঠিক আছে, দেখেই আমি গিয়ে ওখানে রুখে দাঁড়াই। তো তাদের বক্তব্য হচ্ছে 2 তারিখের পর দেখতে পাবি যে কি হবে না হবে। স্বাভাবিকভাবে আমি সেখানে দাঁড়িয়ে আপনি আমি তাহলে কিন্তু বললেন যে- ব্যাকপে যাবো না। না না, তা নয়, কিন্তু তার মানে 2 তারিখের পরে কিন্তু তারাও দেখতে না, হবে। আপনার প্রেক্ষিতটা আমরা আলাদা। কেউ- ওনার আমরা কথাটা কেউ- কি বলেছেন আমরা কেউ যে ব্যক্তিতে নেই। এই যে শিল্পী সাহিত্যিক এরা বলছেন ইত্যাদি, তাদের উদ্দেশ্যে তারা তো হিংসাত্মক কিছু কথা বলেননি। বলেছেন ওনাদের ওটা করতে হবে, রাজনীতিটা আমরা করব, আমরা জানি কিভাবে রোগড়ে দিতে হয়। আচ্ছা, এই রোগড়ে দেওয়াটা এটা একটা সন্ত্রাসের ভাষা। আপনি বলছেন যে একজন প্রশ্ন করলেন যে আপনি এরকম কটু কথা বলেন কেন, আরে রাজ্যের সভাপতি, তার কথাটাই তো লোকের নিচের মধ্যে যাবে। তিনি বললেন যে এরকম করছেন কেন ইত্যাদিতে জিজ্ঞেস করলেন, বলে আপনি ন্যাকামি করবেন না। এই যে একজনকে এরকম অশ্লীল, এরকম অসভ্যতা, এরকম রোগড়ে দেওয়ার মতন কথা বলছেন, শোনেন, এই যে রোগড়ে দেওয়ার মতো কথা এগুলো কি ভুল জানেন তো? উনাদের কেউ শুনতে পারছে না, কিন্তু নিচু লেভেলের লোকেরা যখন এগুলো ব্যবহার করে তখন তারা আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হচ্ছে, তার মানে আপনাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, জনগণের দ্বারা, মানে আপনাদের দ্বারা আক্রান্ত জনগণ- না, 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 হচ্ছে। শান্তি জনগণ দেখুন। কোনোদিন আক্রান্ত করে না কাউকে। গান্ধীজি একটা কথা বলেছিলেন, আই ফর অ্যান আই উইল মেক দ্য হোল তাহলে ওয়ার্ল্ড এটা- ব্লাইন্ড। যদি জনগণ আক্রান্ত করতো তাহলে এটা ইরাক ইরান হতো। এবং এটা কিন্তু জানেন ইরাক ইরান না, 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 এখানে জনগণ এটা না, আক্রান্ত করে কিন্তু না। এই ধরনের কথা কিন্তু সংসদীয় রাজনীতিতে এই যে একজন রাজ্যের হ্যাঁ, সভাপতি, মানে আপনি কি এটা মনে বলা যায় করেন না যে এই যে দিলীপ ঘোষ এই ধরনের কথা বলছে তাতে সাধারণ মানুষ একটু হলেও ক্ষিপ্ত হয়েছে? না না না, আমি মনে করি না, কারণ এটার মধ্যে একখানা পয়েন্ট আছে। এটা সমর্থন করে? হ্যাঁ, একদম সমর্থন করি। কারণটা হচ্ছে একটাই, উনি যদি কোনো কিছু বলেন, উনি আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছেন, তো আমাদের ওপর সবসময় একখানা ভয় রয়েছে। আমার পাড়ায় আমরা 3-4 জন মিলে বিজেপি করি, কিন্তু আমাদের পাশের পাড়ায় 70 জন মিলে বিজেপি টিএমসি করে, ঠিক আছে। উনি যদি না বলেন, আমি তারপরের দিন থেকে বাড়ির বাইরে গিয়ে একটা ফ্ল্যাগ লাগাতে পারবো না, একটা পতাকা লাগাতে পারবো না, একটা পোস্টার মারতে পারবো না। আমাকে সেই জিনিসগুলোকে করতে হবে। ও মানে এই কথাগুলো বলে আপনাদেরকে এগিয়ে দিচ্ছে দিলীপ বাবু? এগিয়ে দিচ্ছে না, উনি সাহসটাকে জোগাতে পারলেই সেখানে আমরা দাঁড়াতে পারবো, রুখে দাঁড়াতে পারবো। কোনো এগুলো কি সাহসের ভাষা? কিছু করেন অবভিয়াসলি। আমি কিছু এটাতে করার দ্বিমত নেই। পোষণ করলাম। এটা সাহসের ভাষা যদি হয়, আপনাদের মধ্যে সুস্থতা আসুক, আমরা সকলেই চাইবো মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। এবং একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে সন্ত্রাস করে কোনোদিনও ক্ষমতা ধরে রাখা যায় না। সেটা তো আপনাদের কি সেটা না, না, বলা শুনুন, হয়েছিল? আপনারা এটা কিন্তু যায়নি। কারণ হচ্ছে 34 বছরে দেখতে হবে। জগদ্দল পাথরটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিতে পারেন, যদি মানুষ সঙ্গে থাকে, তাহলে কোনো কিছুই আটকায় না। তবুও চাইবো যে দেখুন, সকলেই, প্রত্যেকেরই বাড়িতে মা আছে, বোন আছে, আপনাদের ভাই যখন আছে, মানুষ বাবা আছে, মা সঙ্গেই আছে, তাহলে সন্ত্রাস তা না, এটার সঙ্গে আজ আপনি আপনারা লোককে বুকে বসতে সুজাতা সুজাতা দিচ্ছেন। মণ্ডল খায়ের মাথায় লাঠিটা যে মেরেছে, বাসটা মেরেছে, ওটাকে নিন্দা করুন এবং বলুন ইলেকশন কমিশনকে যে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা। আপনি তাহলে সেটাকেও বলুন, অর্জুন সিং এর বাড়ির বাইরে যেটা বোমাবাজি হয়েছে। না, অর্জুন সিং এর বাড়ির বাইরে বোমাবাজি হয়েছে, সেটা আপনি কবে বলছেন হয়েছে, না, আপনি এটা তাহলে- গন্ডগোল সমস্তটাই প্রশাসন। কালকে নিবেদিতা দেবী বা আপনি বা আমি যদি ভোট দিতে যাই, আমাকে ভোট দেওয়ার জায়গায় পৌঁছানো এবং ভোট দিয়ে বাড়িতে আসাটা, এটা তো দেশের সরকার বা প্রশাসন দেখবে। সেটার জন্য আপনাকে এই প্রশাসনের দায়িত্ব একটা ইলেকশন কমিশন, যারা লাল আলো গাড়ি নিয়ে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, খরচা করছে। আমাদের মাননীয়াকে বলুন, উনি যদি টিভিতে বলে দেন যে কোনো সন্ত্রাস হবে না, তাহলে এই লোকের সন্ত্রাস হবে না না। না, এইটা নিয়ে আমি Continuously- দুজনের কাছেই আসবো যে ওই অদ্ভুত নির্লিপ্ততা,
নির্বাচন কমিশনের, মানে এটা কেন, কি মনে হয়? নির্বাচন কমিশন, দেখুন একটা নির্বাচন কমিশনকে রাখা হয়েছে, তাদেরকে ব্যবহার করাটা কারা করবে? এই নির্বাচন কমিশন করবে, এই আধা সামরিক বাহিনীকে। এই আধা সামরিক বাহিনীকে আমি কোনো জায়গায় দেখছি না তারা বসে আছে, তারা রুট মার্চও করছে না, ফ্ল্যাগ মার্চও করছে না, কোনো কিছুই করছে না। তাদেরকে যে বসিয়ে রাখা, তাদেরকে আনা, এটা রাজ্য সরকারের খরচ, কিন্তু 1 মাস ধরে তারা আছে, তো তাদেরকে দিয়ে কাজ করান। যেখানে যেখানে আপনি আগের দিন দেখেছেন যে শিউলি সাহা কেশপুর অঞ্চলে দেখা গেছে যে ওখানে গাড়ি ভাঙচুর হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, উনার উপর আক্রমণ হয়েছে, উনি কেঁদে ফেলেছেন, উনার ইলেকশন এজেন্ট হাবিবুর রহমান, নামও বলে দিলাম, তিনি হাসপাতালে ভর্তি, আধা সামরিক বাহিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি এটা বলুন। দেখুন, সে তো গাড়ি ভাঙচুর বিজেপিরও হয়েছে, না যারই হোক, তার মানে মানেন নাকি যে ইলেকশন কমিশনের আন্ডারে এই আধা সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ? এইটাই তো কথা, এটা মেনে নিন না যে ইলেকশন কমিশনের কাছে আপনারা এত কিছু বলছেন ইত্যাদিগুলো, আমরা যেটা বলছি আপনারা কি একমত হতে পারেন নাকি? রাজনৈতিক কারণে একমত হতে পারছেন না। আমরা তো বলছি ইলেকশন কমিশন ব্যর্থ, ইলেকশন কমিশন প্রভাব মুক্ত নয়, যে মানে আপনি কি এটা মনে করেন দেবজ্যোতি, এটা আমি বারবার বলছি কমিশন ব্যর্থ? দেখুন, ইলেকশন কমিশন ব্যর্থতার ব্যাপারে আমি কোনো প্রশ্নই যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একখানা জায়গায় এখানে ইলেকশন হবে, লোকে ভোট দেবে, মানুষের স্বাভাবিকভাবে যে যাকে চায় তাকে গিয়ে ভোট দেবে। আমি মানে একজনকে আমার পছন্দ, আমি তাকে বিয়ে করবো, সেই জিনিসটাই আমাকে করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবাংলায়। এরকম এখানে জায়গা হলে ইলেকশন কমিশনের এত আধা সামরিক বাহিনী, 1000 বেশি কোম্পানি, লোককে খাওয়ানো দাওয়ানো রাখা, দেশের অর্থ খরচ করা, সেগুলো দিয়ে আছে একটা অকারণে করা হলো, এটা মানবেন তো? আমাকে মানে বিয়ের পিড়িয়ে আপনার বাড়িতে কোনো গোলমাল হচ্ছে, কোনো অনুষ্ঠানে, তার জন্য আপনি সুরক্ষার জন্য কাউকে রাখলেন, আপনার বাড়িতে গন্ডগোল, তারা কিছু কাজই করলো না। আমি বিজেপির তরফ থেকে আমার একটাই প্রশ্ন, এই সন্ত্রাসটা হবে কেন? আপনারা তাকে প্রতিহত করার জন্য তো যাদের রেখেছেন তারা যে ইনএফেক্টিভ কেন, এই প্রশ্নটাও আসবে। আজকে তাদের যতটা ক্ষমতা তারা সেই না, তাদেরকে তো পরিচালনা করবে, তারা নিজেরা যাবে না, তাদেরকে পরিচালনা করার জন্য সেক্টর অফিসার। এই প্রসঙ্গে আমি বলি যে আজকে কিন্তু অনেক জায়গাতেই অভিযোগ এসছে যে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে, বলছে যে বিজেপিকে ভোট দিন না, এইগুলো ভুল তথ্য। এইগুলো যদি আপনার কাছে কোনো বাইক থাকে কিংবা আপনার কাছে লিখিত কিছু থাকে, তাহলে এই প্রশ্নে আমি না, সেটা তো ছবি আছে, ছবি দেখা কি বলছে অডিও, মানে বলেছেন আমার গায়ে লাগছে দেব না, আজকে ওনার গায়ে রক্ত লেগেছে, আগের দিন যেমন আমাদের উনি বলেছিলেন রক্তের দাগ লাগাতে দেব না, কোন কালা দাগ নেই লাগতে দেंगे। আমাদের যে মাননীয় নিজের কেন্দ্রে এগুলো কাদের দাগ ভেতর বসেছিলেন 1 ঘন্টা, কেন বসে থাকতে হবে? কি করে তাকে ঘিরে রেখেছিলেন? কি করে কেন না বসতে পারেন? বসে খালি বাইক বসতে পারেন না, বসতে পারেন 1 ঘন্টা বসে খালি টিভিতে বাইক দিচ্ছেন। না, উনি বেরোতে পারছিলেন না, বাইরে সাংঘাতিকভাবে মানে সমস্যা সৃষ্টি হয়েছিল, উত্তেজনা চলছিল বাইরে, এখানে দুদিকে ছিল মব, কিন্তু কন্টিনিউয়াসলি একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তাকে ওই গন্ডগোলের ছিল সেখানে, উনি কন্টিনিউয়াস বসে মোবাইল ভয় পেলে কি হবে? কেউ যদি কোনো জায়গায় সন্ত্রাস হচ্ছে ভয় পেলে কি হবে? উনি বসে মোবাইলে ঘাটবেন আর ক্যামেরায় ভিডিও দেবেন? কোনদিন হতে পারে কেউ ভয় পেয়ে ওরকম কাজ করতে পারে? কেউ ভয় পেয়ে প্যানিক করতে পারে, কেউ ভয় পেয়ে মোবাইল ঘাটতে পারে আর সুন্দর করে মোবাইলের মধ্যে কি করতে পারে, মোবাইলের মধ্যে ভিডিও দিতে পারে। একটাই জিনিস তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে সকলে ভোট দিন, গণতন্ত্রের উৎসবে সবাই পার্টিসিপেট করুন এই দুর্ধর্ষ গরমে। আরেকটা জিনিস আমি এটা বলবো যে এই যে ইলেকশন কমিশনের মেশিন খারাপ হয়ে যাচ্ছে, মনে করুন সকাল 7টার সময় আপনি গেছেন এই দুর্ধর্ষ গরমে, গেছেন 7টার সময়, আজকেও অনেক জায়গাতে মেশিন খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা মেশিন শিফট করে দেওয়ার যে দায়িত্ব, সেটা এবং মেশিন শুধু খারাপ নয়, একেবারে আমরা দেখেছি যে ভোট পড়ছে বিজেপিতে, সেটা তো দেখেই যে তৃণমূলে ভোট মারছে, বিজেপিতে গিয়ে পড়ছে ভিভিপ্যাট, তৃণমূলে শুধু না, মানে যেখানেই যাই হোক এইগুলো দেখে নিন। তবে শেষ অবধি আমি আপনাকে বলছি যে মানুষ কিন্তু বেছে নেবে তৃণমূল কংগ্রেসকেই, এটাই আপনারা দেখবেন। আমি যেটা সকলের প্রতি বলতে চাই সেটা হচ্ছে যে এতদিন একখানা অল্টারনেটিভ আপনাদের কাছে ছিল না। টিএমসি মোটামুটি সিপিএম এর কোমর ভেঙে দিয়েছিল, কিন্তু মুখে দাঁড়ানোর জন্য বিজেপি আপাতত রয়েছে। তো সকলকে এই অনুরোধ যে আপনারা নিজের চয়েসে ভোট দিন, সকলে কেন্দ্রে গিয়ে ভোট দিন, কোনো প্রেসারে এসে ভোট দেন না। এই যে দুতরফি, আপনি রয়েছেন বিজেপির তরফে, আপনি তৃণমূলের তরফে, দুতরফি বলছেন যে গণতন্ত্রের উৎসব এবং মানুষ ভোট দিন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো যেটা ছবি দেখতে পাচ্ছি যে যেখানে বিজেপির প্রভাব রয়েছে সেখানে বিজেপি ভোট দিতে দিচ্ছে না, যেখানে তৃণমূলের প্রভাব রয়েছে সেখানে তৃণমূল ভোটদানে বাধা দিচ্ছে। আমরা সেটা চাইবো না এবং এটাই আশা করব সকলের কাছে যে অন্তত একটাও প্রাণ যেন না যায়, এক ফোঁটা রক্ত যেন, কিন্তু আমরা প্রতিটা ভোটেই দেখলাম এবং যারা এই ইলেকশন কমিশন 1000-এর বেশি কোম্পানি সেনাবাহিনী এনেছে তাদেরকে ব্যবহার করছে না কেন?
আমার তো এটাই। এবং আগের দিন আপনার গুলি চালানোর অর্ডার পেয়েছেন, কেন ইমাজিন, ইলেকশন কমিশন বলছে গুলি চালানোর অর্ডার অব্দি দিয়ে দিয়েছে। তাই বলে কি আপনি চান তার মানে চাই না, তার মানে তাদের হাতে সমস্ত রকমের অধিকার আছে কোনো গোলমালকে থামানোর, সেখানে তাদের ব্যর্থতা কি নয়, এই জায়গায় বলছি। গোলমাল থামানোর ব্যাপারে পারছেন না তো। আজকে লাঠি লাগাটা একটা, এই লাঠিটা আপনার মাথাও পড়েছে, আমার মাথাও পড়েছে, নিবেদিতা দেবীর মাথাও পড়েছে। তার কারণ হচ্ছে এই লাঠিটা একজন গণতন্ত্রের যিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন তার মাথায় লাঠি শুধু না, এটা সমস্ত গণতন্ত্রের উপর লাঠি। এর দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। হ্যাঁ, একদমই, সে তো নিতেই হবে। কিন্তু আমরা যেটা আর কি মানে আমাদের প্রশ্নের উত্তরটা আমরা ঠিকমতো পেলাম না, যে আপনারা একদম আপনারা দুজনেই যেখানে বলছেন যে গণতন্ত্রের উৎসব সবাই ভোট দিন, হ্যাঁ, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে যেখানে যার প্রভাব তারা ভোটদানে বাধা দিচ্ছে, এটা কেন হচ্ছে? এবং সবথেকে বেশি তৃণমূলকে আমি জিজ্ঞাসা করবো, তার কারণ তৃণমূল সরকারে রয়েছে, তাদের এইটা দরকারে, হ্যাঁ, মানুষ এই যে বলছেন মানুষ সঙ্গে আছে, তাহলে মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন? কোথায় হয়? এটা তো অভিযোগ যে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এটা অভিযোগ। না না, অভিযোগ কেন? আমরা বারবার করে দেখিয়েছি 80% লোক ভোট দিয়েছে, ভারতবর্ষের রেকর্ড। 90% অবধি ভোট পড়েছে কোনো কোনো জায়গায়। এরপরে মানুষকে ভোট দিতে দিচ্ছে না বলবেন? নিশ্চয়ই বলবেন পড়েছে, কিন্তু আমরা তো দেখছি, আমরা তো বারবার করে ছবি দেখাচ্ছি যে যাই হোক, যেটুকু হচ্ছে সেটুকু যাতে না হয় তার জন্য কিন্তু বিজেপিকে দায়িত্ব নিতে হবে, ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। আপনি বলুন কেন এই দরকার পড়ছে? আপনার বিজেপির বিজেপির দায়িত্ব যে সে গিয়ে রুখে দাঁড়াবে, মানে আমাকে বলবে যে এখানে লাঠি নিয়ে যাও, ওখানে সন্ত্রাস হচ্ছে। ইলেকশন কমিশন আপনাদের কথা কখনো হয়, আমকে ভোট দিতে বলছে, ওই শুনছে টুনছে ওইসব বলে লাভ নেই, তথ্য ছাড়া এসব কোনো কথা হাওয়ায় খবর। মানে এই খবরটা কেমন বলুন তো, ওই যে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক সময় খালি পয়লা চুরি পয়সা ঢোকে, ওই রকম টাইপের অভিযোগ একখানা। ঠিক আছে, ওইটাও যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক, যদি এটা ভুল হয় তাহলে ওটাও ভুল। আমরা আগামী 5 দফা আরো আছে, 3 দফা হয়েছে, 8 দফার মধ্যে 3 দফা। এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিন্তু এটাই বলা হয়েছিল যে আগের 2 দফায় আমরা যেটা দেখেছিলাম যে সমস্ত বিজেপি, যেহেতু সেই এলাকা যেখানে ভোট হয়েছিল সেটা হচ্ছে বিজেপির অনেকটা লোকসভায় এগিয়েছিল, লোকসভায় ভালো ফল করেছিল, সেখানে বিজেপি প্রভাব বিস্তার করেছিল, বিজেপি ভোটদানে বাধা দিয়েছিল। কিন্তু তারপর থেকে রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল যে হচ্ছে এরপর মানে 3য় দফা থেকে আমরা দেখব তৃণমূলের বাড়বাড়ন্ত, এবং আমরা সেটাই দেখছি, তৃণমূলের বাড়বাড়ন্ত 3য় দফা থেকে। 3য় দফা বাড়বাড়ন্ত কিছু নয়। দেখুন, এটা হচ্ছে যে লোকসভার সঙ্গে বিধানসভাকে গোলাবেন না। আমি আবার বলছি, 2019-এর লোকসভার ফলাফল সারা ভারতবর্ষে বিধানসভা ভিত্তিতে সব জায়গাতে বিজেপির হার হয়েছে। আপনি এটা নিয়ে কিচ্ছু নয়, মানুষকে ভোট দিতে দিন। মানুষ একটা জিনিস কনফিউজ হয়েছে, এটা ঠিকই, যে যাদেরকে বিজেপি অভিযোগ করতো তারা বিজেপিতে গিয়ে ওয়াশিং পাউডারে আর ওয়াশিং মেশিনে ঢুকে আর আপনারা হয়ে গেছে সেটা মানে ঠিক আছে। তবে একটা নকশাল হানা হয়েছে, চারিদিকে লোক মারা যাচ্ছে, আমাদের ভয় লাগছে আর একটা পুলওয়ামা না হয়। কারণ আপনারা ছত্তিশগড়ে যা করেছেন, এই আবার যুদ্ধের একটা বাতাবরণ তৈরি করে দিয়ে আবার যেন ভোটকে প্রভাবিত করার চেষ্টা না করুন। আর সকলে যেটা চাইবো যে করোনার আবার নাকি 2য় পর্যায়ে কি সব আসছে সেটা দেখে সকলের মধ্যে না, তাহলে আমরা চতুর্থ আরো যে দফাগুলো আসছে, 4র্থ দফা, 5ম দফা, 8 দফায় ভোট আরো বাকি 5। এই 8 দফাটা করারই দরকার ছিল না। এই 8 দফা করে কি লাভ হলো? তামিলনাড়ুতে 1 দিনে, আসামে 3 দিনে, পশ্চিমবঙ্গে 8 দফা। এইখানে যদি এটা তো 1 মাস ধরে পুরো, এইখানে যদি একদিনে হতো দেখতেন 100% ভোট পড়েছে, সব ভোট টিএমসিতে পড়েছে। কারণ তো হচ্ছে ওই কেন্দ্রীয় বাহিনী চলে যেত, একখানা বুথে মোটামুটি জায়গাটাকে সামলাতে, বাকি ভোট ওনারা দিয়ে দিত। মানুষ চাইলে করা হয়েছে। কিন্তু আমরা যে এরপরে আপনি যে কথাটা বললেন, এইটা একদম মানুষই চাইছে, মানুষের উপর ভরসা রাখুন, মানুষের উপর ভরসা তৃণমূল রেখেছে, ভরসা আমাদের প্রচুর, আপনারা রাখুন, আমাদের দেখা হবে। না, 4র্থ দফায় ভাস্করদা এবং লেবজ্যোতি, আমি দুজনের কাছে জানতে চাইবো যে 4র্থ দফায় আরো তো স্পর্শকাতর যেসব এলাকা রয়েছে সেখানে ভোট, তাহলে আমরা আরো কি মানে কি সেটা হবে না। ইলেকশন কমিশন দেখবে, ইলেকশন কমিশন নিজেদেরকে প্রভাবমুক্ত করুক, ইলেকশন কমিশন সঠিকভাবে কাজ করুক, আধা সামরিক বাহিনী ঠিকভাবে মার্চপাস করুক, মানুষকে অভয় দিন, তারা বলুন যে ভোটের জন্য আসুন, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ভোট দিন। ভারত সরকার বা ইলেকশন কমিশনের সকলে আপনাদের পাশে আছে। এই অভয় দিলে কেন গোলমাল হবে? আমরা সকলেই বাংলায় ভোটটাকে একটা উৎসব হিসাবে দেখি। সেই উৎসবে আজকে একটা দেখলাম জগৎবল্লভপুরে একটা গ্রামে, সেখানে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে লুচি আলুর দম সব রান্না টান্না করছে, নিজেরা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, মানে এটারই তো আমরা ফিরে আসার জন্য সব দলকে দায়িত্ব নিতে হবে, এটা আমি মনে করছি।
আপনি বলুন, আপনি কি বলবেন? এর না। পরের দফা তো আরো মানে ভয়ঙ্কর হতে চলেছে, মানে যা আমরা এই 3টে দফায় কাটিয়ে এলাম। দেখুন সন্ত্রাস তো হচ্ছে, আমি আগে থেকেই বলছি, সন্ত্রাস টিএমসি সিপিএম এদের লোকেরাই করছে। বিজেপি করছে না আপনি না, বলছেন? বিজেপি করছে না। বিজেপি সন্ত্রাস এবার করছে না? না, আপনাদের লোকজন হাসবে, BJP রেসকোর্স সেখান থেকে খুব বেশি এক্ষুনি দূর কিনা ব্যাপারটা জানি না। হচ্ছে, এক্ষুনি উনি লোকে বলছেন ঘোড়া টোড়া বিজেপির হাসবে। লোকই নেই, তাহলে বিজেপি সন্ত্রাস করবে কাকে নিয়ে? আর তাহলে লাঠিটা এই যে অত বড় বাসটা দিয়ে মাথায় মারলো, আমরা ভাবুন, আমরা বুথে লোক বসাতে পারছি না, আমাদের লোক সন্ত্রাস করতে যাবে, এমনি ভয়তে লোক ওই রয়েছে। যে মাথায় লাঠি মারছে, লোকজন তো ভয়তে রয়েছে বলে বুথে বসতে উত্তম পারছে মারা গেল, তাহলে আমরা সন্ত্রাস মারা করবে। গেল, তার কার লোক ছিল? যাদের বুথে বসার লোক আছে তারা সন্ত্রাস করবে। যাই হোক, আপনি মানবেন না, কিন্তু মানুষ আছে, আমাদের মানুষের উপর ভরসা আছে। আমরা জানি যে মানুষ শেষ কথা বলেন, শেষ কথা মানুষ বলবেন। 2 তারিখেই আমরা মানুষ শেষ কথা বলেছে, অনেকটাই আমরা বুঝতে মানুষ পেরেছি, কিভাবে সেটা অংশগ্রহণ আমরা করেছে বুঝতে পেরেছি, সেটা আমরা মানুষ জানতে শেষ পারবো। কথা বলেছে। একদমই অনেক ধন্যবাদ দুজনকে, দেবজ্যোতি এবং ভাস্করদা দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তাই আমাদের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। তবে আগামী দফাগুলোতে আমি যেটা বললাম এক্ষুনি, যে কি হতে চলেছে তার জন্য অবশ্যই নজর রাখতে হবে আরও নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সঙ্গে থাকুন।